সর্বপ্রথম তো আমাদের 26,000 চাকরি চলে গেছে, তো পুরোনো কেস হয়ে গেছে। এখন কোন কেস? এখন ধূমকেতু রিলিজের ডেট নিয়ে সবাই একটু বেশ মেতে উঠেছে। এখন যে কোপটা পড়েছে সেটা কিন্তু একদম ইয়ং জেনারেশনের উপরে কোপ। এরকম একটা পরিস্থিতিতে আমরা এই মুহূর্তে বাস করছি, যেখানে কলেজের যে ভারপ্রাপ্ত আধিকারিক সে জানে না সে কি করবে, রাজ্যের যে চিফ মিনিস্টার সে বুঝতে পারছে না সে কি করবে, এবং রাজ্যের যে এডুকেশন মিনিস্টার তার ইনস্টাগ্রামে কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর সুন্দর ফটো আসছে, তার নেক্সট শুটিং এর ফটো আসছে। মানে ভাবা যাচ্ছে না, এতদিন ধরে আমরা ওবিসিবি ফর্ম ফিল আপ করেছি, আমরা 2024-25 সালে জানতে পারছি যে এটা পুরোপুরি ইললিগাল ছিল। একটা কারণ হচ্ছে যেটা আমরা 12 ফেলে দেখেছি। अब जनता अगर पढ़ लिख गई तो नेताओं के लिए बड़ी समस्या हो जाएगी। नहीं, আমি জানি না যে গরুর পুরাণে ওদের জন্য কোনো সাজা আছে কিনা, যেখানে ইঞ্জিনিয়ারিং পড়ার পরে কোনো মানে কেরিয়ারের মানে অপরচুনিটি নেই, সেটাই এখন কিন্তু প্রায় 14 লাখ 15 লাখ 16 লাখ টাকায় এই কলকাতার বুকেই সিট বিক্রি হচ্ছে। দুটো পরোটা সঙ্গে আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, একটু কাঁচো পেঁয়াজ এবং তার সাথে কাঁচা লঙ্কা, মাত্র 20 টাকা। হ্যাঁ, রাজুদাই কিন্তু বেস্ট কাজটা করেছে, কারণ রাজুদা আমাদের মতন এই শুধুমাত্র এডুকেশনাল লাইনে ধাক্কা খেতে নাড়াচ্ছিলেন এবং তিনি ওয়েস্ট বেঙ্গলের অবস্থা খুব ভালো করেই বুঝে গেছেন। তাই জন্য এই অভিনব যে উদ্যোগটা উনি শুরু করেছেন, তার জন্য একটা প্রফিটেবল বিজনেস কিন্তু উনি রান করছেন। টাটা ন্যানো বেরিয়ে গেছে, কেউ ভালো করে ওয়েস্ট বেঙ্গলে বিজনেস করতে পারছে না, বাট রাজুদা বুঝে গেছে যে ওয়েস্ট বেঙ্গলে যে লেভেলের ফুড ব্লগাররা আছে তারা প্রত্যেকে বেকার, তারা আমার বিজনেসটা পাক্কা চালিয়ে দেবে। তাহলে এই অভিনব অফার রাজুদা কিন্তু দিয়েছিল এবং তার জন্য রাজুদা কিন্তু করে খাচ্ছে কিছু। কিন্তু যারা করে খেতে পারছে না, বা যাদের জীবন অনিশ্চয়তার মধ্যে আছে, বা যারা ভেবেছিল যারা একটু হোয়াইট কলার জব করবে, তাই জন্য আজকে আমি সাদা জামা পরে ভিডিওটা বানাতে এসেছি। এই হোয়াইট কলার জবের চক করে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মানে লাখ লাখ কোটি কোটি ছাত্রছাত্রী ফাঁসতে চলেছে। এখন লাখ লাখ আছে, পরে সেটা কোটি কোটি হয়ে যাবে। তাহলে এই ফাঁসছেটা কেন, এই পার্টিকুলার পরিস্থিতি এসছে কেন? আমি বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথাবার্তা বলি। কি হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতিতে? এখন আমাদের অনেক কিছু হয়ে গেছে। সর্বপ্রথম তো আমাদের 26,000 চাকরি চলে গেছে, তো পুরোনো কেস হয়ে গেছে। এখন কোন কেস? এখন ধূমকেতু রিলিজের ডেট নিয়ে সবাই একটু মানে বেশ মেতে উঠেছে। সামনে আবার পুজো আছে, 1,10,000 টাকা করে সেই পুজোর প্রতিটা মানে ক্লাবকে অনুদান দেওয়া হচ্ছে। এর থেকে বেটার কিছু হতে পারে না। আবার আমাদের ওয়েস্ট বেঙ্গল পুরো পুজোর আমেজে মেতে উঠবে এবং চারিদিকে একদম পুরোপুরি মুখরিত হবে। মা এসে সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবেন, এই আশা নিয়েই বাঙালি কিন্তু বেঁচেছে এবং আলটিমেটলি 50 বছর 100 বছর বাঁচবেন এবং দিদি জিন্দাবাদ। আমি যেটা নিয়ে কথাবার্তা বলতে চাই যে এত কিছু হয়ে গেছে, এই পার্টিকুলার বছর অনেক ঝড় বয়ে গেছে। এখন কি ঝড় বয়েছে? এখন যে কোপটা পড়েছে না, এখন কোপটা পড়েছে একদম শির দাঁড়াতে। কিরকম ভাবে শির দাঁড়াতে কোপ পড়েছে? বিকজ এখন যে কোপটা পড়েছে সেটা কিন্তু একদম ইয়ং জেনারেশনের উপরে কোপ পড়েছে। প্রথমে পড়েছিল শিক্ষকদের উপরে, তারপর গেল প্রথমে ডাক্তারদের উপরে, তারপর গেল শিক্ষকদের উপরে, মানে প্রথমে একদম হেলথ সিস্টেমটা সর্বনাশ হয়ে গেল। দেন তারপর বললো শিক্ষকের উপরে, মানে এডুকেশন সিস্টেমটা যারা মানে এডুকেশন দেবে তাদের অবস্থা খারাপ করে দিল। এবার মানে বাঁচা কুচা যারা পড়েছিল, মানে যারা আর কি কোথাও না কোথাও থেকে এডুকেশন নিয়ে নিজের লাইফটা একটু এগোনোর চেষ্টা করতো, তাদের কপালে লাস্ট কোপটা পড়লো এবং ডব্লিউবিজি রেজাল্টটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য বলতে পারেন প্রায় স্টপ হয়ে গেল। খালি ডব্লিউবিজি রেজাল্ট না, কি হয়তো ভাবলো যে ভাই ডব্লিউবিজি রেজাল্ট গিয়ে মারোগুলি, আমি জেনারেল লাইনে একটু পড়াশোনা করতে ভর্তি হয়ে যাই, আমি যাই, আমি ওয়েস্ট বেঙ্গলে থাকবো, বাবা মার কাছে থাকবো, আমি জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করলো। সেখানেও পড়লো খুব কিভাবে কোপ পড়লো? এখনো পর্যন্ত আমি ক্যালকাটা ইউনিভার্সিটি কথাবার্তা বলতে পারি, এখনো পর্যন্ত কিন্তু অর্ধেক কলেজের অ্যাডমিশন প্রসিডিওরই শেষ হয়। আগে এই সময় কলেজ শুরু হয়ে কলেজের ক্লাস প্রায় 1 মাস হয়ে যাওয়ার কথা, বাট এখনো পর্যন্ত কিন্তু কলেজের অ্যাডমিশনই শেষ হয়নি। আবার এটাও দেখা যাচ্ছে যে কিছু কিছু কলেজ পড়ানো শুরু করে দিয়েছে, 1, 2, 3 কলেজ পড়ানো শুরু করে দিয়েছে, বাট বাদবাকি কলেজ তাদের 1 মাস ক্লাস হয়ে গেছে, কিন্তু বাদবাকি কলেজ এখনো পর্যন্ত অ্যাডমিশন শেষ করতে পারছে না। তো যেই কলেজগুলো পড়ানো শুরু করে দিল, তারা কিভাবে শুরু করলো? তারা কি ওবিসির যে কেসটা হয়েছে সেই ব্যাপারে মানে তারা জানে না, তারা কিভাবে ক্লাসটা শুরু করলো? এবং যারা ক্লাস শুরু করতে পারছে না, তারা কেন ক্লাস শুরু করতে পারছে না? বিকজ অন্যান্য কলেজ তো ক্লাস শুরু করে দিচ্ছে। তারা অব্যবস্থার মধ্যে দিয়ে, যেখানে সবাই নিজেকে রাজা ভাবে, যেখানে কোনো রুলস রেগুলেশন বলে কিচ্ছু নেই, এরকম একটা পরিস্থিতিতে আমরা এই মুহূর্তে বাস করছি, যেখানে কলেজের যে ভারপ্রাপ্ত আধিকারিক সে জানে না সে কি করবে, রাজ্যের যে চিফ মিনিস্টার সে বুঝতে পারছে না সে কি করবে, এবং রাজ্যের যে এডুকেশন মিনিস্টার তার ইনস্টাগ্রামে কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর সুন্দর ফটো আসছে, তার নেক্সট শুটিং এর ফটো আসছে, এবং রাজ্যের যে মন্ত্রী যিনি একজন অ্যাক্টরও,
তারও কিন্তু নতুন ছবি রিলিজ করছে, সেটা একটা বীভৎস সুন্দর একটা কিন্তু আমেজের পরিস্থিতি আমাদের ওয়েস্ট বেঙ্গলে একদম ভরে উঠেছে। এর মাঝখানে সব থেকে কন্ট্রোভার্সিয়াল যে কেসটা আছে, যেই জন্য আমাদের এতগুলো ছাত্রছাত্রীর লাইফ প্রায় শেষ হতে চলেছে, সেই কেসটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। এবং সেই কেসটাকে বলা হচ্ছে ওবিসি কেস। এই ওবিসি কেস কি, কেন এখানে রাজ্য সরকার কি সত্যি ফেসে গেছে, নাকি রাজ্য সরকার এখান থেকে ওয়ে আউট কিছু আছে, নাকি ইচ্ছা করে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেজাল্ট বা কলেজের অ্যাডমিশনগুলোকে শেষ করছে না, সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তাহলে সবার আগে এটা বুঝতে গেলে আমাদের একটু 2010 সালে ফিরে যেতে হবে, যেখানে আমাদের পূর্ব মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন এবং উনার লাস্ট বছর এটাই অ্যাজ আ চিফ মিনিস্টার। তো 2010 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এবং তখন ওবিসি রিজার্ভেশন কিন্তু ছিল 7%। ওবিসি এই রিজার্ভেশনটা 7% ছিল, মানে 100 জন পরীক্ষা দিলে 7 জন সেখান থেকে ওবিসি কে নিতেই হবে, এটা ধরা হতো। কিন্তু 2007 সালে রঙ্গনাথন মিশ্রা কমিশন সাজেস্ট করলো যে এই 7%টাকে বাড়িয়ে 17% করতে হবে, বিকজ তারা আরো অনেক প্রজাতি খুঁজে পেয়েছিলেন, মেনলি সেখানে মুসলিম ছিল। তো সেই প্রজাতিগুলো খুঁজে পেয়েছিলেন যেখানে তারা মনে করছিলেন যে এদেরকেও কিন্তু ওবিসির মধ্যে ইনক্লুড করা উচিত, না হলে কিন্তু প্রবলেম হচ্ছে। তো 7% থেকে 17% করার কিন্তু আর্জি জানিয়েছিলেন। এবার বুদ্ধদেব ভট্টাচার্য বলছেন ঠিক আছে আমি এটা করবো, বাট সেটা লিগালি করতে হবে, ল অনুযায়ী করতে হবে, আমাকে নিজেকে সার্ভে করতে হবে। আমি পুরো সার্ভেটা করবো ওয়েস্ট বেঙ্গলে, এবং ওয়েস্ট বেঙ্গলে সার্ভে করে দেখবো যে আদৌ এখানে সেই প্রজাতি, মানে সেই প্রজাতিগুলো আছে কিনা যেগুলো রঙ্গনাথন মিশ্রা কমিশন সাজেস্ট করছে, এবং তাদেরকে ওবিসি ক্যাটাগরির মধ্যে ঢোকানো যায়। তো এইটা করতে করতেই 2011 সালে চিফ মিনিস্টার হয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরেই বুঝতে পারেন যে যেহেতু এখানে মুসলিমদেরকে ওবিসিতে ইনক্লুড করার কথাবার্তা বলা হয়েছে, তো আগে পিছে না দেখে উইদাউট ল অ্যান্ড অর্ডার, কোনো প্রশাসনিক গাইডেন্স না নিয়ে ডাইরেক্ট ওবিসির রিজার্ভেশন করে দেয় 7% থেকে 17%। তো আমরা দেখতে পেয়েছিলাম 2011 সালের পর থেকে যে ওবিসি এ এবং ওবিসি বি বলে দুটো কিন্তু প্রজাতি শুরু হয়ে গেছিল, যেখানে আমি ভুল যদি না হই ওবিসি বিটা ছিল মেনলি হচ্ছে মেনলি ওখানে মুসলিম প্রজাতির লোকজন ছিল, এবং ওবিসি এতে কিন্তু আগে যারা ওবিসি ছিলেন তাদেরকে ইনক্লুড করা হতো। তো ওবিসি এ এবং ওবিসি বি মানে ভাবা যাচ্ছে না, এতদিন ধরে আমরা ওবিসি এ ওবিসি বি ফর্ম ফিল আপ করেছি, আমরা 2024-25 সালে জানতে পারছি যে এটা পুরোপুরি ইললিগাল ছিল। ইললিগাল কাজ জানতাম যে মানুষজন করে হয়তো, আর এটা সরকার একটা সিস্টেম বানাতে গিয়ে যে ইলিগাল কাজকর্ম করছে, এটা আমরা প্রথমবার দেখতে পাচ্ছি। হয়তো এরকম নিদর্শন আগে অনেক আছে, সেসব নিয়ে আমরা কথাবার্তা বলতে এখন ইন্টারেস্টেড নই। তো ডাইরেক্ট যে 17% রিজার্ভেশন করে দিল, তারপরে বেশ ভালোই চলছিল, কেউ কোনো কোশ্চেন করছিল না, সবাই বেশ হ্যাপি 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 হওয়ার পরেই 2024 সালে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হাইকোর্টে জমা পড়ে। তো একটা পিআইএল ফাইল করে একজন ভদ্রলোক, তিনি পিআইএল ফাইল করে বলেন যে এই পার্টিকুলার যে 17% রিজার্ভেশন চলছে সেটা কিন্তু পুরোপুরি ইলিগাল। তো হাইকোর্ট সেটাতে বলে হ্যাঁ একদম ঠিক কথাবার্তা বলেছে, এবং হাইকোর্ট কিন্তু ব্যাপারটাতে খুব গুরুত্ব দেয়, এবং হাইকোর্ট 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট কিন্তু রিজেক্ট করে দেয়, এবং বলে যে এতদিন ধরে যে ওবিসি এ এবং ওবিসি বিটা চলছিল এটা পুরোপুরি ইলিগাল। ওবিসি আর ওবিসি বি বলে কিছু নেই, যে 10% বাড়ানো হয়েছে এটা কিন্তু কোনো লিগাল ওয়েতে বাড়ানো হয়নি, তো এটা কিন্তু হওয়া সম্ভব না। এবার সভাপতি মমতা ব্যানার্জি রেগে গেছেন, টিএমসি রেগে গিয়ে সেটা সুপ্রিম কোর্টে গিয়ে জানিয়েছে, সুপ্রিম কোর্টে সে ফাইল করেছে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়েছে, এবং সুপ্রিম কোর্টেও কিন্তু সেই একই ধাক্কা খেলো টিএমসি, এবং সেখানেও কিন্তু তাদের যে মানে ইন্টারেস্টটা ছিল সেটা ফেল করে গেল। সুপ্রিম কোর্টে বলেছে যে হ্যাঁ এই 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট পুরোপুরি জালি, এই 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট কোনো ভ্যালিডেশন নেই, বিকজ এই যে প্রসেসটা করা হয়েছে 7 থেকে 17% এটা পুরোপুরি উইদাউট ল অ্যান্ড অর্ডার, মানে উইদাউট ইলিগাল পুরোপুরি করা হয়েছে। এরপরে যেটা করতে 17 বছর লেগেছিল, যেই কাজটা করতে আমাদের সরকারের এবং ডিফারেন্ট জায়গার 17 বছর লেগেছিল, সেই কাজটা মমতা ব্যানার্জি 2 মাসে করলেন। 2 মাসে তিনি পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের 10 কোটি মানুষের কে সার্ভে করে উনি বলে দিলেন যে 141 খানা এরকম ক্লাস পাওয়া গেছে, প্রজাতি পাওয়া গেছে, যাদেরকে ওবিসির মধ্যে ইনক্লুড করা সম্ভব। যেই কাজটা 17 বছরে কেউ ভালো করে করতে পারেনি, সেই কাজটা আমাদের টিএমসি কিন্তু 2 মাসে জাস্ট টু শো হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট যে হ্যাঁ এরকম যাতে এক্সিস্ট করে, মানে আমরা 17% যেটা করেছিলাম সেটা লিগালি করেছিলাম, সেটার জন্য 141 খানা ক্লাস মানে প্রজাতি বের করলেন ওয়েস্ট বেঙ্গল থেকে, যার মাধ্যমে উনি প্রমাণ করতে চাইলেন যে হ্যাঁ আমরা যে 7 থেকে 17% করেছি এটা সম্পূর্ণভাবে লিগালি আমরা কাজকর্মগুলো করেছি। তো এরপর তিনি হাইকোর্টে যান, বিকজ আগে হাইকোর্টে যেতে হয়। হাইকোর্টে যাওয়ার পরেও হাইকোর্ট বলে দেয় যে না এটা সম্পূর্ণভাবে ইললিগাল, এটা সম্ভব না। তো হাইকোর্ট আবার কিন্তু সেই পার্টিকুলার যে আমাদের যে সার্ভেটা আছে সেটাকে মান্যতা দেয়নি, বিকজ সার্ভে করতে গেলে 10 কোটি মানুষের মধ্যে মিনিমাম 10 লক্ষ মানুষের সার্ভে করতে হয়, এবং সেই 10 লক্ষ মানুষের সার্ভে করতে গেলে কিন্তু মিনিমাম
মিনিমাম 6 মাস থেকে 1 বছর সময় লাগার কথা, যেটা 2 মাসের মধ্যে করা কোনোদিন সম্ভব না। তো হাইকোর্ট ফিল করেছে যেটা মধ্যে কোনো কারচুপি আছে, যেটা সব জায়গা থেকেই মোটামুটি দেখা যাচ্ছে, তাই জন্য কিন্তু হাইকোর্ট এটাকে মান্যতা দেয়। তো মমতা ব্যানার্জি আবার কিন্তু যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে যাওয়ার পরে একটা অদ্ভুত জিনিস দেখা যায়। এরপরে সুপ্রিম কোর্ট কিন্তু টিএমসির যে আর্জিটা আছে ওটাকে পুরোপুরিভাবে অমান্যতা দেয়নি। টিএমসির যে আর্জিটা আছে সেটাকে বলেনি যেটা ভুল, মানে 141 খানার যে প্রজাতি আছে যেটাকে টিএমসি মানে মমতা ব্যানার্জির সরকার ওবিসি ক্যাটাগরির মধ্যে ফেলতে চাইছেন, সেটাকে কিন্তু তারা পুরোপুরিভাবে অমান্য করেননি। তো হাইকোর্টের যে অর্ডারটা আছে ওটাতে কিন্তু স্টে অর্ডার দিয়ে দেয় সুপ্রিম কোর্ট। হাইকোর্ট যেটাকে ডিনাই করে দিয়েছিল সেটাকে স্টে করে দেয়। সুপ্রিম কোর্ট বলে যে হ্যাঁ হতে পারে, এর ব্যাপারে আরো একটু বিবেচনা আমাদের করতে হবে। তাহলে এই মুহূর্তে এখন কিন্তু ওবিসির যে জটিলতাটা, সেটা পুরোপুরিভাবে যে জটিলতা সেটা কিন্তু একদমই না। বিকজ যেহেতু সুপ্রিম কোর্টের মান্যতা তাও মোটামুটি পেয়েছে টিএমসি সরকার, তো এখন তাদের কাছে দুখানা অপশন আছে। হয় তারা এই যে 17% আছে, এই 17% ওবিসিটাকে ধরে তারা পরপর যে মানে অ্যাডমিশন প্রসিডিওরগুলো আছে, বা যে রেজাল্ট, বা যে কাউন্সিলিং, বা যে চাকরির পরীক্ষাগুলো আছে, সেগুলোতে এগোতে পারে। বাট এটা নিয়ে কেন এগোতে পারবে না? বিকজ এটা নিয়ে এগোতে গেলে কিন্তু আবার পরবর্তীকালে কেস হতে পারে। বিকজ 17%টা কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল ফিগার, যেহেতু এটা ল অ্যান্ড অর্ডার মেনটেন করে করা হয়নি। তো এটা নিয়ে যদি আবার এগোয়, আবার যদি কেউ পিআইএল ফাইল করে, তাহলে এখন যা প্রবলেমে পড়েছে তার থেকে কিন্তু 5 গুণ 10 গুণ বেশি প্রবলেমে তখন পরবর্তীকালে পড়তে পারে। এখন একটা সেক্টর ধ্বংস হয়েছে, আমাদের ক্লাস 12-এর যারা ছাত্রছাত্রীরা আছেন সেই সেক্টর ধ্বংস হয়েছে। তাই জন্য কিন্তু এতদিন ধরে কোনো পরীক্ষা রাজ্য সরকারের হচ্ছে না, যেই ওবিসি জটের জন্য। একটা হতে পারে যে 17% নিয়ে এগুলো পরবর্তীকালে গিয়ে কেস খেতে পারে। আরেকটা হতে পারে যে 2010 সালের আগে যে 7% ওবিসি রিজার্ভেশন ছিল, সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে এই পরিস্থিতিতে তারা অ্যাডমিশন প্রসিডিওরটা বা এই রেজাল্ট বা কাউন্সিলিংটা অ্যাটলিস্ট কমপ্লিট করতে পারে। সুপ্রিম কোর্ট একবারের জন্য বলেনি, সুপ্রিম কোর্টের জাজমেন্টে একবারের জন্য বলা নেই, কোথাও বলা নেই যে সুপ্রিম কোর্ট বলছে না যে তুমি আগে যে 7% ছিল সেটা নিয়ে তুমি এগোতে পারবে না। আগে যে 7% ছিল সেটা নিয়ে ডেফিনেটলি এগোনো যাবে। যেটা আগে ছিল 17%, এটা কন্ট্রোভার্সিয়াল ফিগার, বাট 7% যেটা 2010 সালে যখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন তখন যে 7% ছিল, ওটা নিয়ে কিন্তু বিন্দাস এগোনো যায় এই মুহূর্তে। তাহলে যদি 7%টা নিয়ে এই মুহূর্তে এগোয়, তাহলে কিন্তু WBJE রেজাল্ট, আমাদের মানে কলেজে অ্যাডমিশন থেকে শুরু করে জেন পাসের কাউন্সিলিং থেকে চেন এক্সপোর কাউন্সিলিং, সমস্ত কিছু চাকরি বাকরির পরীক্ষাতে কোনো রকম কোনো সমস্যা থাকে না। তাহলে এই 7%টা নিয়ে কেন এগোচ্ছে না? এর দুটো কারণ থাকতে পারে। একটা কারণ হচ্ছে যেটা আমরা 12 ফেলে দেখেছি, যে आदमी अगर पढ़ लिख गया, स्टूडेंट अगर पढ़ लिख गया तो सरकार के लिए बहुत प्रॉब्लम हो सकता है कि नहीं। তাহলে একটা হতে পারে যে এই একটা পুরো জেনারেশনের কোমরটা ভেঙে দিচ্ছে, বিকজ যেই মানুষের পেটে শিক্ষা নেই, আপনারা কি ভাবেন যে রাজনৈতিক নেতাদের পেটে শিক্ষা নেই? তারা যে এত কাজকর্ম করছে, এত যে চালাক চতুরগিরি করছে, এর জন্য পেটে শিক্ষা দরকার। কোনো অশিক্ষিত রাজনৈতিক কর্মী কিন্তু এত হাই লেভেলে গিয়ে করাপশন বা এত হাই লেভেলে গিয়ে চিন্তা ভাবনা করতে পারবে না। তো এই প্রত্যেকটা যে রাজনেতারা আছে এরা কিন্তু ভালো রকমের শিক্ষিত মানুষ, ওরা জানে যে শিক্ষার মর্ম কতটা। কেউ যদি ভালো করে শিক্ষিত হয়ে যায়, সে আর 5টা জিনিস ভাবতে পারবে, সে আর 5টা ওয়ে আউট ভাবতে পারবে। বিকজ এই পড়াশোনাটা শুধুমাত্র আমাদের কিন্তু ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি শেখায় না, আমাদের কিন্তু রিয়েল লাইফ সিচুয়েশন হ্যান্ডেল করা, রিয়েল লাইফ ফেনোমেনাগুলোকে অবজার্ভ করতে শেখায়, সেগুলোর ব্যাপারে ভাবতে শেখায়, সেগুলোর ব্যাপারে ওয়ে আউট বের করতে শেখায়। তাহলে এগুলোই যদি সে বন্ধ করে দেয়, এটাকে পুরোপুরি চিন্তা ভাবনাগুলোকে বন্ধ করার জন্য কি দরকার? এডুকেশনটাকে নষ্ট করা দরকার। তো একজন যদি কোমর ভেঙে দেয়, এই যে আমি ভিডিও বানাচ্ছি, এত চিৎকার করে কথাবার্তা বলছি কেন আছে? বিকজ আমার পেটে একটু হলেও বিদ্যা আছে। তাহলে আমি যে প্রতিবাদটা করছি, এই প্রতিবাদটাই বন্ধ হয়ে যাবে যদি আমার পেটে বিদ্যা না থাকে। তাহলে এই পরের জেনারেশনটা যদি তাদের পেটে বিদ্যাটা না থাকে, বা তারা যদি নিজের পছন্দ মতন এডুকেশন পারসিউ না করতে পারে, তাহলে এরাই হবে বর্তমান সরকারের ভোট ব্যাংক, যেটা সবাই খুব ভালো করে জানে। তো 17% নিয়ে এগোলে পরবর্তীকালে আরো বড় কেস খেতে পারে, আর 7% নিয়ে এগোলে তো প্রবলেম সলভ হয়ে যাবে। তো না প্রবলেমটাকে সলভ করবে, না তারা নিজেরা কেস খাবে, তো ঝুলিয়ে কাদের রাখা যায়? যারা প্রতিবাদ করতে পারে না। এই ক্লাস 12-এর 16, 17, 18 বছরের ছেলেরা, মেয়েরা কি প্রতিবাদ করবে? কলেজে উঠে গিয়ে আমরা প্রতিবাদ শিখি, কলেজে উঠে আমরা মুভমেন্ট শিখি, কলেজে উঠে আমরা 2-4টা কথা বুকচি দিয়ে বলতে শিখি। এখন 11-12-এ একটা ছাত্রছাত্রীদের কাছে সেই ক্ষমতা বা সেই দক্ষতা নেই যে তারা সরকারের এগেনস্টে গিয়ে প্রোটেস্ট করবে।
তাহলে এই মুহূর্তে সবাই তাদের বাবা মা দ্বারা গাইডেড, তাদের বাবা মা যা বলবে সেটাই শুনবে, কলেজের ছেলেমেয়েরা সেটা শোনে না। তো বাবা মা বলছে বাবু এই পার্টিকুলার জায়গায় যাস না, তোকে আমি মোটামুটি নিজের গয়নাগাটি বেচে একটা জায়গায় অ্যাডমিশন করিয়ে দিচ্ছি। আর এখন সব থেকে বেস্ট যে জিনিসটা হয়ে গেছে সেটা হচ্ছে এখন যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে, মানে একদিকে তো সরকারের একটা ব্যাপার স্যাপার হয়েছেই, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো একদম সুযোগের সদ্ব্যবহার করছে। আমি জানি না যে গরুর পুরাণে ওদের জন্য কোনো সাজা আছে কিনা, বাট এই যে সুযোগের সদ্ব্যবহার বা সুযোগের যে অসৎ ব্যবহার সেটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শেখা উচিত। যেই ইঞ্জিনিয়ারিং কোর্স ফি আগে যেগুলো ডোনেশন দিলে বা যেগুলো ডাইরেক্ট অ্যাডমিশনে মোটামুটি 6, 7, 8 লাখ টাকা হয়েছিল, সেটা এখন যেখানে ইঞ্জিনিয়ারিং পড়ার পরে কোনো মানে কেরিয়ারের মানে অপরচুনিটি নেই, সেটাই এখন কিন্তু প্রায় 14 লাখ, 15 লাখ, 16 লাখ টাকায় এই কলকাতার বুকেই সিট বিক্রি হচ্ছে। বিকজ তারাও জানে যে এখন তারা অপারক, তারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের থ্রুতে কোনো জায়গায় অ্যাডমিশন নিতে পারবে না। যেই মেন্স যেই অ্যাডভান্স কোয়ালিফাই করবে এরকম হাই লেভেল এর স্টুডেন্টের সংখ্যা কম ওয়েস্ট বেঙ্গলে, বিকজ অবভিয়াসলি কোমর তো ছোটবেলা থেকে ভেঙে দেওয়া হয়েছে। আর এরপরে আমাদের জেনারেল লাইনেও অ্যাডমিশন নেওয়ার স্কোপ নেই, বিকজ কলেজেই ভর্তি হচ্ছে না কেউ। আর জেনারেল লাইনে অ্যাডমিশন নিয়ে কী করবে? সেই তো এসএসসি দেবে, তারপরে কি রাস্তায় গিয়ে বসবে? সো সেটার দিকেও পুরোপুরি বন্ধ। তাহলে একটাই মোটামুটি রাস্তা পড়ে থাকে যেখানে আত্মীয় স্বজনকে বলা যায় যে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ে, সেই রাস্তাটাই একমাত্র আছে। তো এই মুহূর্তে কিন্তু প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের রমরমা বাজার, এবং তারা একদম সুযোগের সন্ধানী, সুযোগের অবসর ব্যবহার করে মোটামুটি সিটের প্রাইসগুলো প্রায় ডবল করে দিয়েছে। তাহলে এই কাজটা করে আলটিমেটলি ক্ষতিটা কার হচ্ছে? এই যে ক্লাস 11, 12 স্টুডেন্টরা এবং তাদের বাবা মারা, এই সমস্ত পুঁজি থেকে শুরু করে সমস্ত যে শেষ হয়ে যাচ্ছে, এই যে পুরো এন্টায়ার জেনারেশনটাকে পঙ্গু করে দেওয়া, এই কাজটা কিন্তু একদম সুন্দরভাবে রাজ্য সরকার আমাদের করে দিল। তাহলে এই ভিডিওর মাধ্যমে একটাই বক্তব্য আমার, যে এই ওবিসি কেসটা নিয়ে যারা যারা জানতো না বা যারা রাজ্য সরকারের হয়ে গলা ফাটাচ্ছে এবং যারা এটা বলছে যে ওবিসি কেস নিয়ে কি করবে রাজ্য সরকার নিজেই ফেসে আছে, কিচ্ছু ফেসে নেই। এখানে দুটো ওয়ে আউট আছে, তার মধ্যে একটা ওয়ে আউট অবশ্যই চয়েস করতে পারে, বাট সেটা চয়েস করা হবে না। আর সেকেন্ড, যারা যারা ভাবছে যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে মারাত্মক রকমের ফিউচার আছে হায়ার স্টাডিজের জন্য, ওয়েস্ট বেঙ্গলে কিছুদিন পরে আর টিচাররা থাকবে না, তো স্টুডেন্টরা থাকা তো দূরের কথা, টিচাররা বাইরের স্টেটে চলে যাবে। এখন ব্যাঙ্গালোরে গেলে 30-35 হাজার টাকা স্কুলের চাকরি এরম চুটকি মেনে লোকে পায়, যদি তার ভালোভাবে বিএড করা থাকে বা যদি তার ভালো করে ডিগ্রি থাকে। সত্যি কথা বলতে এখন ব্যাঙ্গালোরে গেলে 30-35 হাজার টাকা স্কুল টিচারের চাকরি পাওয়া যাচ্ছে, দিল্লিতে গেলেও পাওয়া যাবে, একমাত্র পাওয়া যাবে না ওয়েস্ট বেঙ্গলে। এখানে পিএইচডি করা ক্যান্ডিডেটের কলেজের প্রফেসরের মায়না 20,000, 22,000, 23,000। এটা তো আমি একটা আমার এমপ্লয়কে দিয়ে দিতে পারি এই মুহূর্তে। তাহলে এই হচ্ছে এই মুহূর্তে পরিস্থিতি, এই হচ্ছে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি। তাহলে এইটাকে একটু চেঞ্জ করতে হবে, এবং এর ব্যাপারে খালি আমি একা না, প্রত্যেককে আওয়াজ তুলতে হবে। নাহলে কিন্তু এখন কলেজের অবস্থা খারাপ হয়েছে, 11-12 অবস্থা খারাপ হয়েছে, এবার কিছুদিন পরে পড়াশোনাও বন্ধ করে দেওয়া হবে। ক্লাস 5-এ কেউ অ্যাডমিশন নেবে না, লোকে বলবে যে এখন পড়াশোনা করে কি হবে, পড়াশোনা করে কোনো লাভ নেই। পড়াশোনা কতদূর অবধি করবে? ক্লাস 12 অবধি করবে, তারপর তো আর কোনো গতি নেই। ক্লাস 12 এর পরে পাশা করতে পারবে না। যাই হোক, এটাই আমাদের বক্তব্য ছিল। ভিডিওটা ভালো লাগবে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব না করলেও এই ভিডিওটা না শেয়ার করো। এই ভিডিওটা সাবস্ক্রাইব করতে বলছি না, এই ভিডিওটা শেয়ার করে দাও সেই সমস্ত স্টুডেন্টগুলোতে যারা এই ওবিসি কেস নিয়ে মারাত্মকভাবে জর্জরিত, তাদের কাছে শেয়ার করো, তাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, এবং অবশ্যই এর ওয়ে আউট বেরোবে, এটা আমরা আশা করছি। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।